নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটা সাহায্যে আসতে চলেছে এবং অনেকটা টাকা পয়সা বাঁচাতেও চলেছে। তো চলে এসেছি প্রথম টিপসে এখানে কিছুটা তুলসী পাতা তোমরা দেখতেই পাচ্ছো। তো বন্ধুরা, তুলসী পাতার কাজ কিন্তু অনেক। বাচ্চাদের সর্দি কাশি হলে আমরা তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাইয়ে থাকি, তাহলে দেখবে বুকে সর্দি মানে কফটা জমেও না, অনেকটা সুবিধা হয় তুলসী পাতায়। এবার বাড়িতে যাদের তুলসী গাছ নেই, দেখা গেল দূরে কারো বাড়ির থেকে তুলসী পাতা আনতে যায়। এবার প্রতিদিন তো একটা বাড়ি তুলসী পাতা আনতে যাওয়া যায় না। এই জন্য যখনই তোমাদের এরকম প্রয়োজন হবে তুলসী পাতাটা, তোমরা কি করবে, একটা গাছ পেলে সেখান থেকে বেশ কিছুটা তুলসী পাতা এইভাবে ছিঁড়ে নিয়ে আসবে। এবার আনার পর প্রথমে কি করবে, এই তুলসী পাতাগুলোকে কিন্তু জলে ধুয়ে নেবে। বেশ ভালো করে যদি জলে তোমরা ধুয়ে নাও, ধুয়েই তারপরে কিন্তু এটাকে রোদে দিয়ে শুকাতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে কাজটা করছি। এখানে জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে। তো এইভাবে তুলসী পাতাকে 1 থেকে 2 বার আমি ধুয়ে নেব বেশ ভালোভাবে, কারণ তুলসী পাতার মধ্যে অনেক পোকামাকড়, মাকড়সার জাল এইগুলো কিন্তু দেখা যায়। এই জন্য আমরা কিন্তু তুলসী পাতাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যে কাজটা করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার তুলসী পাতাগুলোকে কিন্তু ধোয়া হয়ে গেছে। তুলসী পাতার গুণাগুণ আমাদের সবার সামনেই আছে, মানে এর গুণ বলে কমপ্লিট করাও যায় না, এতটা উপকারী আমাদের তুলসী পাতা। এবার এই যে তুলসী পাতাটাকে কি করব, একটা স্টিলের থালার মধ্যে দেব। স্টিলের থালার মধ্যে আমি চারিদিকে একদম পরিষ্কার করে আলাদা আলাদাভাবে পাট করে বিছিয়ে দেব। এইভাবে বিছিয়ে দিয়ে তারপর কিন্তু এটাকে নিয়ে আমার চলে যেতে হবে একেবারে ছাদে, কারণ ছাদে প্রচুর রোদের মধ্যে আমরা শুকিয়ে নেব। বেশি করে তুলসী পাতা তুলে এনে তবে তোমরা জলে ধুয়ে এটাকে ছাদে দিয়ে একটু কড়া করে শুকিয়ে নেবে। ছাদে যদি তুলসী পাতা এভাবে দিয়ে রাখো বন্ধুরা, দিয়ে রাখলে দেখবে তুলসী পাতা সারাটা দিন রোদ খেলে অনেকটা শুকিয়ে গেছে। এবার 1 থেকে 2 দিন তোমরা শুধুমাত্র এটাকে রোদে দেবে। তো বন্ধুরা, আমার 2 দিন কিন্তু, একদিন দিয়েছি, এবার 2 দিন পর আমি তুলে নিয়ে আসছি। তো দেখতেই পারছো, এটাকে আমি কিন্তু আবার তুলে রেখে দিয়েছিলাম। 2 দিন রোদে দিলে একদম পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি কী করব, একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে এই যে তুলসী পাতাগুলো এতটাই মানে শুকিয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এই যে তুলসী পাতাটা তোমরা যদি একটু গুঁড়ো করে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে এটা। কারণ দেখবে বাড়িতে যাদের অনেকটাই প্রবলেম হয়, অনেক সময় আমরা কি করি, এই যে তুলসী পাতা বেটে খাওয়াই, অনেকটা তুলসী পাতা স্যুপ করে খাওয়াই। কারণ এই সমস্ত কাড়া, যেগুলো স্যুপ না সরি কাড়া করে খাওয়াই, সেই কাড়া খেলে অনেকটা সময় সর্দি কাশি সমস্যা ঠিক হয়ে যায়। আরও অন্যান্য সমস্যা, যেমন দাঁতে যদি ব্যথা থাকে, দাঁতে পোকা লাগে, সেক্ষেত্রে তুলসী পাতা প্রতিদিন চিবিয়ে খেলে দেখবে সেই পোকা লাগার ব্যথা থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবে। এবার এই যে গুঁড়োটা করে নিয়েছি, কি করব, আমরা যখন চা তৈরি করি ঠিক সেই চায়ের মধ্যে চায়ের পাতাটা দিয়ে তারপরে এইভাবে তুলসী পাতা কিছুটা পরিমাণ দিয়ে দেবো। সে যে কয় কাপ চা সেই হিসাবে দিতে হবে। এইভাবে দেখো বন্ধুরা, আমি কিন্তু তুলসী পাতা দিয়ে নিয়েছি, দিয়ে চায়ের মধ্যে থেকে কিন্তু পুরো তুলসীর একটা সেন্ট বেরোচ্ছে। এইভাবে এটাকে ছেঁকে নেব। ছেঁকে এই চাটা যদি আমরা সকাল বিকাল খেতে পারি, তাহলে জীবনে কখনোই সর্দি কাশির সমস্যার মধ্যে পড়তেই হবে না, সর্দি লাগবেও না। আর বাচ্চাদেরও কখনোই কিন্তু সর্দি লাগবে না, ওদের একটু জলের মধ্যে গুলে খাইয়ে দিতে হবে। আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা কি করি, যখন বেশ কিছুটা দুধ বাড়িতে থাকে, সে মানে দুধ আনার পর দুধটা জ্বালালে দেখবে দুধের উপরে মোটা একটা স্তর পড়ে যায় সরের। আমরা অনেকেই কি করি, বাড়িতেই কিন্তু ঘি বানানো পছন্দ করি বাজার থেকে কিনে আনার থেকে। এবার বাড়িতে কিভাবে ঘি আমরা তৈরি করি, সর দুধের থেকে যেটুকু করে সর ওঠে, আমরা ফ্রিজের মধ্যে কিংবা যে কোনো জায়গায় একটা বাটিতে করে সরগুলো আস্তে আস্তে রেখে দিই। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা রাখবো। তাহলে এই যে দুধের সর যখন রাখি, ভীষণ বাজে একটা বিকট গন্ধ বেরিয়ে যায়। সেই গন্ধ এতটাই বাজে লাগে, সেই দুধের সরটা আমরা যে ঘি তৈরি করবো সেটাও ইচ্ছার করে না। তো সেই বাজে গন্ধ কিন্তু আর আসবে না একটা কাজ করে নিলে। তোমরা নিয়ে নেবে একটু টক দই নিয়ে পুরো যে বাটিটার মধ্যে রাখবে সেই বাটিটার মধ্যে 1 চামচ মতো টক দই দিয়ে চারিদিকে লাগিয়ে দেবে। লাগিয়ে তারপর কিন্তু সরগুলোকে আস্তে আস্তে বাটির মধ্যে রাখবে। তো বেশ আমি 1 থেকে 2 দিন সর রেখে দিয়েছিলাম, একটা বাটির মধ্যে রাখলে ফ্রিজের মধ্যে একটু শুকিয়ে গেছে। তো সরটা এর মধ্যে রেখে দিচ্ছি। এবার এই বাটিতে যতটা সর হবে আমি আস্তে আস্তে জমা করব। যখন 1 বাটি সর হয়ে যাবে তখন এটাকে বেটে আমি কিন্তু ঘি তৈরি করব। তো বন্ধুরা, যারা ফ্রিজ নেই তারাও কিন্তু অনেকটা সময় বাড়িতে সর তুলে রাখে ঘি করার জন্য, তারাও কিন্তু একটু টক দই নিচে বাটিতে দিয়ে দেবে। দেখবে সেই
তোমাদের শরটা পচে যে একটা বাজে দুর্গন্ধ বেরোয় সেইটা কিন্তু আর বেরোবে না। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা মহিলারা যখন চুলে চিরুনি দিই, চিরুনি করার পর দেখবে চিরুনির মধ্যে অনেকটা পরিমাণ চুল আটকে যায়। কারণ আমাদের মহিলাদের না দেখবে জলের সমস্যা হোক আর আবহাওয়ার সমস্যা হোক, যে কোনো কারণেই চুল প্রচুর পরিমাণে ওঠে। অনেকটা সময় আবার বেবি হওয়ার পরেও চুল ভীষণ পরিমাণে পড়ে, কারণ চুলের মধ্যে অনেকটা ইনফেকশনও এসে যায়। তো সেই আমাদের চুলে যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে চুল এরকম পড়ে যায়। এবার এই চিরুনি দিয়ে যদি আবারও কেউ চুলটা আঁচড়ায়, চুল এর মধ্যে কিছুটা লেগে থাকলো, এবার নেক্সট যে চুলটা আঁচড়াচ্ছে তার কিন্তু মাথায় সেই ইনফেকশনটা এসে যায়। তো বন্ধুরা, তার জন্য আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করে নিতে পারি, যাতে এই চিরুনিটা দিয়ে দ্বিতীয় তৃতীয় কেউ যদি চুলটা আঁচড়ায় তাদের কিন্তু চুলের কোনো ইনফেকশন হবে না। তার জন্য এইভাবে একটা প্লাস্টিক ক্যারি যে ব্যাগগুলো, মানে এই প্লাস্টিকের এই ব্যাগগুলো নিয়ে নিয়েছি, নিয়ে একবারে ছোট একটা জায়গা করে কেটে নেব। তো কাঁচির সাহায্যে আমি কিন্তু এই প্লাস্টিক ব্যাগটা কেটে নিচ্ছি। এইভাবে তোমাদের চৌকো করে ঠিক চিরুনি যতটা সেই সাইজ হিসাবে প্লাস্টিকটা কেটে নিতে হবে। তো আমি কেটে নিয়েছি। কেটে আমি কি করব, চিরুনির যখনই যাদের মাথায় ইনফেকশন থাকবে তারা যখন চুলটা আঁচড়াবে এইভাবে একটু প্লাস্টিক দিয়ে দাঁতের মধ্যে, মানে চিরুনির যে দাঁতটা তার মধ্যে ঢুকিয়ে দেবে। একটু শক্ত করে চাপ দিলেই দেখবে চিরুনির দাঁতগুলো প্লাস্টিক থেকে বেরিয়ে আসবে। এইভাবে কাজটা তোমরা যদি করে নাও তাহলে বন্ধুরা বাড়ির অন্যান্য যে সমস্ত সদস্যরা থাকে তাদের কিন্তু মাথার ইনফেকশন হবে না। যদি একজনের মাথায় ইনফেকশন থাকে তাহলে সেই ইনফেকশনটা অন্য কারোর মধ্যে ছড়াবে না। এইভাবে প্লাস্টিকটা দিয়ে একটু মুড়ে নেবে। তোমরা যদি পারো একটা ছোট টেপও আটকে দিতে পারো। দিয়ে এইভাবে যদি চুলটা আঁচড়াও আর চুল যদি এইভাবে আটকে যায় চিরুনির মধ্যে, সেক্ষেত্রে তোমরা কি করবে, চুলটা আঁচড়ানো হয়ে গেল, তারপর এভাবে প্লাস্টিকটা একটু খুলে নিতে পারবে। প্লাস্টিকটা খুলে নিলে প্লাস্টিকের মধ্যেই পুরো চুলটা কিন্তু চলে আসবে। এটা আমাদের হাত দিয়েও কিন্তু আর আলাদা করে বের করতে হবে না। তো এইভাবে প্লাস্টিকটা, দেখো বন্ধুরা কাজটা আমি কিভাবে করছি, এভাবে বের করে নিয়ে চুলটা এর মধ্যেও থেকে গেল আর আমাদের চিরুনিটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তার জন্য আবার টাইম নষ্ট করে চিরুনি পরিষ্কার করার তোমাদের কোনো প্রয়োজন নেই। এবার এটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। আমরা মহিলারা নেল পলিশ পরতে তো খুবই পছন্দ করি। এবার অনেকটা সময় কি হয়, এই নেল পলিশটা আমাদের কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমরা পরছি, কোথাও যাচ্ছি, সেই অবস্থায় অনেকটা প্রেশার দিয়ে খুলতে গেলেও হাতের মধ্যে স্লিপ করে। এই নেল পলিশটার ঢাকনাটা খুলতে চায় না। তার কারণ কি, অনেকটা শক্তভাবে এটা আটকে যায়। যেহেতু এই ঢাকনাটা অনেকটা স্লিপই হয়, হাতের মধ্যে একটু স্লিপ করলে যদি কোনো কিছু লেগে থাকে হাতে, সেক্ষেত্রেও এই ঢাকনাটা কিন্তু খোলা একেবারেই যায় না। তখন আমরা কি করব, নিয়ে নেব এইভাবে একটা রাবার। তো রাবারটা এইভাবে আমরা এই ঢাকনার মধ্যে ঘুরিয়ে 3-4 প্যাচ ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এই রাবারটা দেওয়ার পর এইভাবে যদি আমরা, মানে এই যে ঢাকনাটা স্লিপ থাকে, কোনো গ্রিপ কিন্তু এখানে হয় না। এবার আমরা রাবারটা দিয়ে দিলাম, এইটা দেওয়ার পর অনেকটা গ্রিপ হয়ে গেল এখানে। এবার আমরা কিন্তু খুব শক্ত করে ধরে একটু ঘুরিয়ে নিলেই এই যে আমাদের নেল পলিশের ঢাকনাটা খুলে যাচ্ছে। আর এই প্রবলেমটা কেন হয় চলো তোমাদের দেখিয়ে দিই, যে নেল পলিশের ঢাকনা এতটা শক্তভাবে কেন আটকে যায়। তার আগে প্রথমে আমি এই রাবারটাকে খুলে নিলাম। তো এটাকে খুলে নেওয়ার পর দেখো বন্ধুরা, অনেক সময় ঢাকনার মধ্যেই এতটা পরিমাণ নেল পলিশ চলে যায়, যখন আমরা মুখটা আটকে দিই তখন কিন্তু এই মুখের মধ্যে নেল পলিশটা শুকিয়ে যায়, আর ভেতরে গিয়ে শুকিয়ে গেলে এটা মুখটা এতটা শক্ত হয়ে সেট হয়ে যায় যে কোনোভাবেই খুলতে চায় না। তার জন্য আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি। নিয়ে নেব ভেজলিন। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই শীতের দিনে কিন্তু ভেজলিন থাকে। এবার এখন যেহেতু শীত চলে যাচ্ছে, সেই ভেজলিনটা কেনা ছিল সেটা তো থেকেই যাচ্ছে। তো এই সমস্ত কাজে তোমরা ভেজলিনটা লাগিয়ে নিতে পারো। ভেজলিন আঙুলে করে নিয়ে এই বোতলের মুখে একটু করে লাগিয়ে দেবে। লাগিয়ে তোমরা যদি ঢাকনাটা আটকে দাও, আর কখনোই কিন্তু নেল পলিশ এই ঢাকনার মধ্যে গিয়ে আটকে যাবে না, শুকিয়ে যাবে না। কারণ যেহেতু ভেজলিন আছে, ভেজলিনের ফলে ওইখানে নেল পলিশটাকে লাগতেই দেবে না। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি নেল পলিশের ঢাকনাটা আটকাও, তাহলে খুব শক্তভাবে আটকে যাওয়ার সেই ভয়টা কিন্তু আমাদের আর থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বাড়িতে আমরা যখন সাবান তো সবাই ইউজ করতে করতে দেখবে সাবান কিছুটা ছোটো ছোটো টুকরো হয়ে যায়। তো তখন সেই ছোটো টুকরোগুলো আমরা একদম ব্যবহার করতে ইচ্ছা করে না, নতুন করে আবারও একটা সাবান বের করে নিই। তো এই যে সাবানগুলো ফেলে দেওয়ার কখনোই দরকার নেই, অনেকটা ভালো কাজে লাগাতে পারি। তো কি কাজে লাগাবো চলো সবটাই তোমাদের সঙ্গে
শেয়ার করি। তার জন্য নিয়ে নিয়েছি একটা মোজা, ছোট বাচ্চাদের একটা মোজা নিয়ে নিতে পারো, যে কোনো মোজা তোমরা নিয়ে নিতে পারো। মোজার মধ্যে সাবানের টুকরোগুলো আমি কিন্তু ভরে দিচ্ছি, আর কেন বা মোজার মধ্যে ভরছি সবটাই তোমরা দেখতে পাবে আর সবটাই বুঝতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। এইভাবে সাবানের টুকরোগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আরও একটা উপাদান আমাদের দিতে হবে, সেটা হলো ন্যাপথলিন। তো ন্যাপথলিন কিন্তু প্রচুর পরিমাণে জীবাণুনাশক, জীবাণু নাশ করতে সাহায্য করে। আর সাবান তো যে কোনো জায়গা পরিষ্কার করতে সাহায্য করে, এটা তো আমরা জানি। এইবার এই মোজাটাকে নিচের দিকে একটা গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে আমরা কি করব আর কোথায় যাব চলো তোমাদের দেখিয়ে দিই এটা কি কাজে আমি লাগাতে চলেছি। তো বন্ধুরা, আমাদের অনেক সময় দেখবে আমরা টয়লেটটা প্রতিদিন কিন্তু পরিষ্কার করতে পারি না, মাঝে মধ্যে পরিষ্কার করি। আর আমরা যখন পরিষ্কার করি সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলেও দেখবে এই টয়লেটটা দেখতে পরিষ্কার লাগে, কিন্তু জীবাণু কিন্তু নাশ হয় না, এর মধ্যে জীবাণু থেকে যায়। আর এই অবস্থার মধ্যে টয়লেট করলে আবার সেই জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরটা খারাপও করে দিতে পারে। তো মাঝে মধ্যে আমাদের টয়লেটটা আমরা পরিষ্কার করব, আর তার আগে এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করব, তাহলে প্রতিদিন টয়লেট পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না। টয়লেটটা পরিষ্কার করতে হাত দিতেও আমাদের কেমন লাগে, সেই হাতটাও দিতে হবে না। তার জন্য ছোট্ট পুটলিটা আমি তৈরি করে নিয়েছি। এই পুটলিটাকে আমি কি করব, আমাদের যে ফ্ল্যাশ বক্সটা আছে সেই ফ্ল্যাশ বক্সের মধ্যে আমরা এইটাকে দিয়ে দেব। এই যে পুটলিটা আমি দিয়ে নিলাম, দিয়ে নিলে কি হবে, এর মধ্যে থেকে সাবানগুলো গলতে শুরু করবে। আর যেহেতু এর মধ্যে আমি ন্যাপথলিন দিয়েছি, সেই ন্যাপথলিন আমাদের টয়লেটের যে কোনো জীবাণুকে নাশ করতে সাহায্য করবে। টয়লেটটাকে হাত দিয়ে পরিষ্কারও করতে হবে না, এরকম একটা পুটলি বানিয়ে ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে দিয়ে দাও। দিয়ে দিলে প্রতিটা ফ্লাশেই কিন্তু খুব সুগন্ধ পাবে এবং জীবাণুমুক্ত টয়লেট পাবে। হাত না দিয়ে ব্রাশ না দিয়েও কিন্তু আমাদের টয়লেটটা অনেকটা পরিষ্কার হতে পারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাবানের ফেনা কিন্তু বেশ কিছুক্ষণ পর আমি এটাকে ফ্লাশ করেছি। সাবানের যে একটা গ্যাজা থাকে সেই গ্যাজাটা কিন্তু এর মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে পরিষ্কার করে নিলে হাত না লাগিয়েও কিন্তু আমাদের টয়লেটটা পরিষ্কার হচ্ছে, কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না, জীবাণু নাশ হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো টাটা, বাই।